হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ইতিহাস থেকে সেরা 100টা প্রশ্ন একত্রে ডিসকাস করব। প্রত্যেকটা প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত হবে। এখানে আমার নিজস্ব তৈরি প্রশ্ন একটাও নেই, প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন সালের বিভিন্ন কোশ্চেন পেপার থেকে নেওয়া। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন কোথায় শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডি থেকে। ডান্ডি থেকে, গুজরাটের ডান্ডি থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং এই আইন অমান্য আন্দোলনের শুরুতে তিনি ডান্ডি মার্চ করেছিলেন। সেই ডান্ডি মার্চ কোথা থেকে কোথা পর্যন্ত? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত তিনি ডান্ডি মার্চ করেন। এবার কত থেকে কত তারিখ পর্যন্ত? 1930 সালের 12ই মার্চ থেকে 6ই এপ্রিল এই তারিখ পর্যন্ত তিনি ডান্ডি মার্চ করেছিলেন। গান্ধীজি ও তার 78 জন শিষ্য এই ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই পয়েন্টগুলোও কিন্তু জানতে হবে। দেখো, প্রশ্ন ছিল 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন কোথায় শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডি থেকে। কিন্তু তার রিলেটেড যে পয়েন্টগুলো, ডান্ডি মার্চ শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত গান্ধীজি ও তার 78 জন শিষ্য এই ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখব। বরদলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বরদলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। এবার বরদলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়? 1928 সালে। 1928 সালে বরদলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। এবার পরের প্রশ্ন দেখব, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কোথায় আত্মপ্রকাশ করে? সাল দেওয়া আছে 1943, সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। দেখো, অ্যাকচুয়ালি আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয় 1942 সালে। কে প্রতিষ্ঠা করেন? ক্যাপ্টেন মোহন সিং। এবং কোথায় এটা প্রতিষ্ঠা হয়? এটা হয় মালয়ে। মালয় বলে যে দেশটা রয়েছে সেখানে তৈরি করেন ক্যাপ্টেন মোহন সিং। পরের প্রশ্ন দেখব, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয়েছিল? 2রা জুলাই 1862 সালে কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছিল। পরের প্রশ্ন দেখব, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটা হয়েছিল 6ই আগস্ট, আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটা হলো 9ই আগস্ট। হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয় তার নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে যেটা ফেলা হয় তার নাম ছিল ফ্যাটম্যান। তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটা 6ই আগস্ট এবং সালটা অবশ্যই 1945 সাল। 1945 সালের 6ই আগস্ট ফেলা হয়েছিল হিরোশিমাতে, 9ই আগস্ট ফেলা হয়েছিল নাগাসাকিতে। হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয় তার নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয় তার নাম ছিল ফ্যাটম্যান। পরের প্রশ্ন দেখব, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? দেখো, এই প্রশ্নটা এইভাবেই ছিল তাই এইভাবে নিয়ে নিয়েছি। দিন ই ইলাহির সদস্য ছিলেন বীরবল। রাজা বীরবল দিন ই ইলাহির সদস্য ছিলেন। মানসিংহ, তানসেন, টোডরমল এরা কিন্তু ছিলেন না, সদস্য ছিলেন না। যদিও আকবরের রাজসভাতে এরা উপস্থিত থাকতেন, কিন্তু এই চারজনের মধ্যে বীরবল একমাত্র হিন্দু যিনি দিন ই ইলাহির সদস্য পদ নিয়েছিলেন। পরের প্রশ্ন দেখব, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কোন আন্দোলনের নেতা ছিলেন, মানে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ভিভিয়ান ডিরোজিও প্রেসিডেন্সির একজন অধ্যাপক ছিলেন। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরামকে কে সাহায্য করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চাকি। দুজন মিলেই অ্যাকচুয়ালি বোমা বিস্ফোরণ করেছিলেন, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। এটা কবে? 1908 সালে, এবং 1908 সালেই ক্ষুদিরামের ফাঁসি হয়। সেই বছরই 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয়। তাহলে 1908 সালে কিংসফোর্ডকে হত্যা করার জন্যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু দুজন মিলে বোমা বিস্ফোরণ করেছিলেন। পরের প্রশ্ন দেখব, ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য গুপ্তযুগে কে সুপরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ধন্বন্তরী। ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য সুপরিচিত, আর শল্য চিকিৎসার জন্য পারদর্শী ছিলেন সুশ্রুত।
ঠিক, এই দুটো মনে রাখবে। ঔষধের জন্য ছিল ধন্বন্তরী এবং সুশ্রুত ছিলেন শল্য চিকিৎসা, প্লাস্টিক সার্জারির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন দেখব, কোন আইন এর পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইন। রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন এর জন্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এবার দেখো এটা কবে রাওলাট আইন পাশ হয়? 1919 সালে। 1919 সালের 13ই এপ্রিল বৈশাখী উৎসবের দিন, 1919-এর 13ই এপ্রিল বৈশাখী উৎসবের দিন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। পরের প্রশ্ন দেখব আমরা, বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হলো মহেশ দাস। বীরবলের আসল নাম মহেশ দাস। পরের প্রশ্ন দেখব, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার মানে একজন পিতার কাছ থেকে তার মেয়ের প্রতি চিঠি, এটার বাংলা মানে করলে দাঁড়ায়। তো এই বইটার নাম হলো লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। বইটার লেখক কে? বইটির লেখক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ। পরের প্রশ্ন দেখব, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে এসেছিলেন মেগাস্থিনিস। কোথা থেকে এসেছিলেন? গ্রিস থেকে। এবং মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? ইন্ডিকা। পরের প্রশ্ন দেখব, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? দেখো, চাষবাসের সাথে যদি যুক্ত বলা হয় তাহলে হবে কালীবঙ্গান, কিন্তু ধান চাষ যেহেতু পার্টিকুলারলি বলে দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হবে লোথাল। অ্যাকচুয়ালি দুটো জায়গায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে, একটা হলো লোথাল আর একটা হলো রংপুর। রংপুরটা অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু লোথালটা অবশ্যই মনে রাখবে, এখানে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। আর শুধুমাত্র চাষের জন্য যদি বলা হয় তাহলে হবে কালীবঙ্গান। পরের প্রশ্ন দেখব, চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন কার সময়কালে? হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। চীনা পর্যটক হিউয়েনসাং হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন দেখব, চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার। অ্যাকচুয়ালি দুটো নামে কনফিউশন হয়, একটা বিম্বিসার একটা বিন্দুসার। চন্দ্রগুপ্তের ছেলের নাম বিন্দুসার এবং অশোকের বাবার নাম হলো এই বিন্দুসার। মানে বিন্দুসারের পরে সিংহাসনে বসেন সম্রাট অশোক। কিন্তু যেটা বিম্বিসার সেটা এই বংশের, মৌর্য বংশের শাসকই নয়, সে হর্যঙ্ক বংশের শাসক। ঠিক, তাহলে এই বিন্দুসার সম্বন্ধে আরেকটা প্রশ্ন আসে যে বিন্দুসার কি উপাধি ধারণ করেন? তো অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। পরের প্রশ্ন দেখব, মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু জয় করেন? ভারতবর্ষের প্রথম মুসলিম অ্যাটাক কবে হয় আর মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু জয় করেন? একই প্রশ্ন, উত্তর হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখব, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তামা। মানুষ সর্বপ্রথম যে ধাতু আবিষ্কার করে সেটি হলো তামা। পরের প্রশ্ন দেখব, রাজতরঙ্গিনী এর কার লেখা বা রাজতরঙ্গিনীর রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে কলহন। কলহনের লেখা বইয়ের নাম হলো রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়েছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি বিশ্বজয়ের চিন্তাভাবনা নিয়েছিলেন এবং পুরো ভারতবর্ষ দখল করেছিলেন এবং ভারতবর্ষের বাইরে কাবুল পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তাই তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। পরের প্রশ্ন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন? 1221 সালে। 1221 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, বাবরনামা কে রচনা করেন? বাবরনামা বাবর নিজেই রচনা করেন। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজেই বাবরনামা রচনা করেন। অ্যাকচুয়ালি মেন বইটার নাম হলো তুজুক ই বাবরি। পরের প্রশ্ন, ওড়িশার কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই লড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বালেশ্বর। এটা রিসেন্টলি পরীক্ষায় এসেছিল। WBP যত সম্ভব স্টাফ কাম অফিসার, এই ধরনের স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, এই পদটাতে এই প্রশ্নটা এসেছিল যে ওড়িশার কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই লড়েছেন? বালেশ্বর।
পরের প্রশ্ন, কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে মেদিনীপুরের তমলুকে। তমলুক যে জেলা রয়েছে, তমলুক যে প্রভিন্স রয়েছে সেইখানে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। পরের প্রশ্ন দেখব, কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান? মানে ভারতবর্ষে এসেছিলেন, তারপর আর ইউরোপে ফিরে যাননি, তিনি ভারতবর্ষেই থেকে গেছিলেন। তিনি হলেন নিকোলাও মানুচি। শুধু মানুচিটা মনে রাখলেও হবে। মানুচি হলেন একমাত্র ইউরোপীয় পর্যটক যিনি ভারতবর্ষে এসেছিলেন ইতিহাসের জন্যে এবং সেখানেই থেকে গেছিলেন, মানে ভারতবর্ষেই থেকে গেছিলেন, আর ফিরে যাননি। পরের প্রশ্ন, ভারত মাতার ছবি কে অঙ্কন করেন? ভারত মাতার ছবি অঙ্কন করেন শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে? দেখো এখন ডেটটা পর্যন্ত চাইছে 18ই জুলাই 1947। ডেটটাও মনে রাখবে, 18ই জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারত স্বাধীন আইন, ভারতের স্বাধীনতা আইন, এটা পাস হয়। পরের প্রশ্ন দেখব, ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয়? রিচার্ড ওয়েলেসলি বা লর্ড ওয়েলেসলির সময়কালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়। এটা তৈরি হয়েছিল কবে? 1800 সালে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, মগধ রাজা অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? দেখো একটু আগে আমরা বললাম মৌর্য বংশের হলো বিন্দুসার আর হর্যঙ্ক বংশের হলো বিম্বিসার। বিম্বিসারের ছেলের নাম হলো অজাতশত্রু। তাহলে অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? হর্যঙ্ক বংশের প্রতিনিধি। নেক্সট দেখব, কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? পোল্যান্ডের ওপর জার্মানি আক্রমণ করে এবং তারপর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায়। পরের প্রশ্ন, কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়, এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর দেখো অপশান অনুযায়ী যেটা ছিল সেটা সঠিক উত্তর হবে শচীন্দ্রনাথ সান্যাল। এটাও ওই স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি যিনি করেছিলেন তিনি হলেন রামপ্রসাদ বিসমিল। 1923 সালে তৈরি করেন। রামপ্রসাদ বিসমিল 1923 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করেন এবং তার যখন তৈরি হয় তখন মেম্বার ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। পরের প্রশ্ন দেখব, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়া কে ছিলেন? বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত ছিলেন, তিনি ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, হুগলি জেলার রাধানগর গ্রামে। পরের প্রশ্ন, লীলাবতী কে রচনা করেন? লীলাবতী রচনা করেন ভাস্করাচার্য। খুব ভালো প্রশ্ন, লীলাবতী রচনা করেন ভাস্করাচার্য। লীলাবতী কি? একটা ম্যাথামেটিক্সের বুক, অঙ্কের একটা বই হলো লীলাবতী। পরের প্রশ্ন দেখব, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আর ডেভিড হেয়ার। রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার। অপশন ছিল এখানে শুধুমাত্র রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখব, কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালিত হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, এই দিনটাকে ন্যাশনাল ইউথ ডে হিসাবে সেলিব্রেট করা হয়। পরের প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু লবণ সত্যাগ্রহের অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন দেখব, একমাত্র মহিলা সাম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া হলেন একমাত্র সাম্রাজ্ঞী বা মহিলা সম্রাট যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। কে শের ই পাঞ্জাব নামে পরিচিত? শের ই পাঞ্জাব বা শের এ পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় শের এ পাঞ্জাব নামে পরিচিত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন, কোন প্রস্তাবে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
গঠনের প্রস্তাব দেওয়া হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন পরিকল্পনা, মন্ত্রিমণ্ডল মিশন পরিকল্পনা যেটা, সেই পরিকল্পনাতে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব দেওয়া হয়। পরের প্রশ্ন, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। সম্রাট আকবরের গুজরাট জয়ের স্বীকৃতি হিসাবে তৈরি করা হয় বুলন্দ দরওয়াজা। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। নেক্সট, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? দেখো, অ্যাকচুয়ালি যদি বলা হয় তাহলে বাংলা বিহার মিলিয়ে বেঙ্গল প্রভিন্স যেটা, সেই পুরো বেঙ্গল প্রভিন্সেই পাল বংশের রাজত্ব ছিল, কিন্তু বাংলা বা বঙ্গ কোনো অপশানে ছিল না, অপশানে ছিল বিহার, তাই সঠিক উত্তর হয়ে যাবে বিহার। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকা নকশাকেই তৈরি করেন? জাতীয় পতাকা নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া, খুব ভালো প্রশ্ন, প্রত্যেক পরীক্ষাতে কোনো না কোনো বছরে এই প্রশ্নটা এসেছে। তো দেখো, ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন, বাংলার ছাপাখানা প্রথম কোথায় স্থাপিত হয়? হুগলির শ্রীরামপুরে প্রথম বাংলায় ছাপাখানা বা পেপার মিল তৈরি হয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? মাস্টারদা সূর্য সেন 1930 সালে তৈরি করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। কোথায় তৈরি করেন? বাংলাদেশের চট্টগ্রামে। তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন 1930 সালে বাংলাদেশের চট্টগ্রামে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে তৈরি হয়, 1835 সালে। দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। কবে তৈরি করেন? 1814 সালে। তাহলে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় 1814 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখব, অজন্তার গুহাচিত্রগুলি কোন সময়কালে তৈরি হয় বা কোন সময়কার? গুপ্ত যুগের সময়কালে তৈরি হয়েছিল অজন্তার গুহাচিত্র। নেক্সট দেখব, কোন সালে নেতাজি দেশ ত্যাগ করেন? বারবার এই প্রশ্নটা আসে। নেতাজি 1941 সালে দেশ ত্যাগ করেছিলেন এবং জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেন। পরের প্রশ্ন, 1905 সালে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি গঠন করেন? পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি গঠন করেন। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ এই উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, এবং তিনি 1919 সালে খিলাফত আন্দোলনের সময় এই যে উপাধি কাইজার ই হিন্দ এটা ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন দেখব, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিক্রি সম্রাট আকবর প্রতিষ্ঠা করেন। নেক্সট, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? প্রধান পদাধিকারী ছিলেন স্যার প্যাথিক লরেন্স। স্যার প্যাথিক লরেন্স ছিলেন 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? জিন্দা পীর নামে পরিচিত ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। পরের প্রশ্ন দেখব, সতীদাহ প্রথা কে রদ করেন? স্যার উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন এবং সালটাও পরীক্ষায় আসে, কবে? 1829 সালে সতীদাহ প্রথা রদ করা হয়। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? গোপাল কৃষ্ণ গোখলের লেখা বইয়ের নাম হলো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গান্ধীজির গুরু ছিলেন, পলিটিক্যাল আইডিওলজির গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট দেখব, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন? বরদলি সত্যাগ্রহের নেতা ছিলেন আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল, এবং ওই বরদলি সত্যাগ্রহের সময়তেই তিনি সর্দার উপাধিতে ভূষিত হন। নেক্সট, কে প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন? দাদাভাই নৌরোজি প্রথম
ভারতবর্ষের জাতীয় আয় নির্ধারণ করেন? পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রথম প্রচলন করেন। মনসব কথার অর্থ কী, এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক রইল মনসব কথার অর্থ কী। মনসব, এই মনসব কথার অর্থ তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তার মানে তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয়। এবার গদর পার্টি, এই গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। লেবার পার্টির ইনি নেতা ছিলেন ক্লিমেন্ট এটলি। তিনি ভারতবর্ষের যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। আয়রন ম্যান বা লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। মাদাম কামা বা মাদাম ভিকাজি রুস্তমজি কামা। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? কারণ এই কমিশনে বা সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, প্রত্যেকেই ছিল হোয়াইট মানে সাদা চামড়ার মেম্বার। তো প্রত্যেকে ইউরোপীয় ছিল, যে কারণে ভারতীয়রা এটাকে গ্রহণ করেনি এবং সাইমন গো ব্যাক বলে মার্চ করেছিল। তাহলে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই সাইমন কমিশনের জন্য ভারতীয়রা অসন্তুষ্ট ছিল। পরের প্রশ্ন দেখব, খুদা ই খিদমতগার এর নেতা কে ছিলেন? খুদা ই খিদমতগারের নেতা ছিলেন খান আব্দুল গাফফার খান। বা লাল কোর্তা বাহিনীর নেতা কে ছিলেন? তাহলে উত্তর হয়ে যাবে খান আব্দুল গাফফার খান। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার বলেন বাল গঙ্গাধর তিলক। কোন আইন কালা আইন নামে পরিচিত ছিল? রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন কালা আইন নামে পরিচিত ছিল। এটা কবে পাস হয়? 1919 সালে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক তৈরি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। পরের প্রশ্ন দেখব, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? হরিপুরা কংগ্রেসে। এবং কত সাল ছিল? 1938 সালে। তাহলে হরিপুরা কংগ্রেসে 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তার পরের বছরও হয়েছিলেন ত্রিপুরী কংগ্রেসে 1939 সালে। পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? পাকিস্তান প্রস্তাবের জনক হলো চৌধুরী রহমত আলী। এই পাকিস্তান যে নামটা সেটা দিয়েছিলেন চৌধুরী রহমত আলী। কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। কবে হয়েছিল? 1922 সালে। নেক্সট দেখব, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে, এবং তাতে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে যেটা হয়েছিল। তিনটে গোলটেবিল বৈঠক হয় 1930, 1931, 1932। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেন এবং কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন সেই সময়, মানে জাতীয় কংগ্রেস 1885 সালে যখন তৈরি হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? গান্ধীজি বেলগাঁও অধিবেশনে 1924 সালে সভাপতিত্ব করেন। তাহলে গান্ধী এটা খুব ভালো প্রশ্ন। এটা সেন্ট্রাল এবং স্টেট লেভেলে প্রত্যেক লেভেলেই কিন্তু এই প্রশ্নটা আসে। গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? হয়ে যাবে বেলগাঁও অধিবেশনে। কবে? 1924 সালে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। দ্বিতীয় প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা তো হয়ে গেলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন না। এবার প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? এটা লাহোর অধিবেশনে তোলা হয়েছিল 1929 সালে। 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথমবার জাতীয় পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। নেক্সট দেখব, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, তাই তাকে বিক্রমশীল উপাধিও দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ। ইনি হাসান গঙ্গু, অ্যাকচুয়ালি এনার নাম হলো হাসান গঙ্গু। হাসান গঙ্গু আলাউদ্দিন হাসান বাহমন শাহ এই উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং বাহমনি রাজবংশের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখব, জাবতি প্রথা কে প্রচলন করেন? জাবতি প্রথা প্রচলন করেন সম্রাট আকবর। বাংলার কৌলিন্য প্রথা কেই চালু করেন? বাংলাতে আমাদের বাংলা তখন অ্যাকচুয়ালি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সব মিলিয়ে বাংলা, এবং তার সাথে বিহার উড়িষ্যা সব কিছু মিলেই বাংলা ছিল। তো বাংলাতে কৌলিন্য প্রথা কে চালু করেন? কৌলিন্য প্রথা চালু করেন রাজা বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন। দিল্লির সুলতানির শেষ শাসক কে? ইব্রাহিম লোধি। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করেন বাবর এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, এবং সেক্ষেত্রে হয়ে গেল ইব্রাহিম লোধি সুলতানি সাম্রাজ্যের শেষ সম্রাট। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলো কুতুবউদ্দিন আইবক। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম রাজা কে? কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 1556 সালে। কার কার মধ্যে? আকবর ও হিমুর মধ্যে। আকবর এবং হিমুর মধ্যে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়। কে বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেন আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 সালে। কালিকট বন্দরে প্রথম এসেছিলেন। ভারতবর্ষের কালিকট বন্দরে, বর্তমানে যেটা কেরালা রাজ্যে অবস্থিত, কালিকট বন্দরে ভাস্কো ডা গামা ভারতে আসেন। পরের প্রশ্ন, রানা প্রতাপ কোন রাজপুত বংশের ছিলেন? রানা প্রতাপ ছিলেন সিসোদিয়া বংশের। সিসোদিয়া বংশের রাজা ছিলেন রানা প্রতাপ। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মানে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারের কথা বলা হচ্ছে, সেটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার সম্বন্ধে আগে বলেছিলেন যে ইনি হর্যঙ্ক বংশের রাজা। বিন্দুসার হলো মৌর্য বংশের রাজা, আর বিম্বিসার হলো হর্যঙ্ক বংশের রাজা, এবং হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন দেখব, গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রথম কোথায় প্রচার করেন? গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রথম সারনাথে প্রচার করেন। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হলেন শূদ্রক। এই ছিল টোটাল 100টা প্রশ্ন, এবং তার সাথে প্রায় আরও 50-60টা এক্সেস পয়েন্ট ডিসকাস করে দিয়েছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।